সুপারপজিশন থিওরেমের ক্ষেত্রে কিছু নিয়ম আছে। তো এই নিয়মগুলো ফলো করলে মোটামুটি সবগুলো ম্যাথ একই নিয়মে করা যায়। দেখো আমি কিছু নিয়ম লিখছি, সেটা হচ্ছে একটি সার্কিটে একাধিক ভোল্টেজ সোর্স বা কারেন্ট সোর্স থাকতে পারে। একাধিক ভোল্টেজ সোর্স বা কারেন্ট সোর্স, ভোল্টেজ সোর্সগুলো দেখতে এরকম হবে, এইখানে এরকম হতে পারে প্লাস মাইনাস, এরকম গোল আকৃতির থাকতে পারে, অথবা ব্যাটারির মতো থাকতে পারে। ব্যাটারির এই বড় প্রান্তটা হচ্ছে প্লাস আর ছোটো প্রান্তটা মাইনাস। এখানে প্লাস মাইনাস দেওয়া থাকবে না যখন ম্যাথে থাকবে, যে প্রান্ত পজিটিভ মানে প্লাস আর এটা হচ্ছে মাইনাস। আবার এরকম এটাও ব্যাটারি প্রকাশ করা হয়। আবার অনেকগুলা সেল যখন একত্রে থাকে এইভাবে প্লাস মাইনাস এইভাবেও দেওয়া থাকতে পারে। তার মানে এগুলোকে আমরা ভোল্টেজ সোর্স হিসেবে চিহ্নিত করব। তো প্লাস প্রান্ত দিয়ে সবসময় কারেন্ট বের হবে, অর্থাৎ এইটার নিয়ম হচ্ছে যেটা প্লাস প্রান্ত, এই প্রান্ত দিয়ে কারেন্ট বের হবে আর মাইনাস প্রান্ততে কারেন্টটা ফিরে আসবে। কারেন্ট সোর্স হচ্ছে এরকম থাকবে, উপরের দিকে থাকবে অথবা নিচের দিকে থাকবে, এরকম গোলের মধ্যে দিয়ে একটা ডিরেকশন দেওয়া থাকবে। এই ডিরেকশনটা উপরের দিকে, অর্থাৎ কারেন্ট উপরের দিকে যাচ্ছে, আর ডিরেকশনটা নিচের দিকে, তার মানে কারেন্টটা নিচের দিকে যাচ্ছে। অর্থাৎ একটা সার্কিটে একাধিক ভোল্টেজ সোর্স বা কারেন্ট সোর্স থাকতে পারে, যেরকম এই একটা ম্যাথ। এইখানে একটা কারেন্ট সোর্স আছে, একটা ভোল্টেজ সোর্স আছে। এরকম কারেন্ট সোর্স বা ভোল্টেজ সোর্স এরকম দুইটা থাকতে পারে, একাধিক থাকতে পারে, তিনটা থাকতে পারে, আবার একটাও থাকতে পারে। একটি সোর্সকে প্রথমে অ্যাক্টিভ করতে হবে, অন্যান্য সোর্সগুলো তখন বন্ধ থাকবে। কারণ যে কয়টা সোর্সই থাকুক না কেন, কারেন্ট সোর্স থাকুক অথবা ভোল্টেজ সোর্স থাকুক, আমরা প্রথমে একটাকে অ্যাক্টিভ করব, অর্থাৎ একটাকে নিয়ে কাজ করব, অন্যটা তখন বাদ থাকবে। তো ভোল্টেজ সোর্স থাকলে শর্ট করতে হবে এবং কারেন্ট সোর্স থাকলে ওপেন করতে হবে। এটা আমরা যখন ম্যাথ করতে যাব তখন বুঝতে পারবো। এরপর কারেন্ট বের করতে হবে ডিরেকশন সহ। ডিরেকশন মানে বোঝাচ্ছে কোন দিকে যাচ্ছে কারেন্টটা, মানে একটা সোর্সকে অ্যাক্টিভ করার পর কারেন্টটা কোন দিকে যাচ্ছে, উপরের দিকে যাচ্ছে নাকি নিচের দিকে যাচ্ছে, নাকি ডান পাশে যাচ্ছে নাকি বাম পাশে যাচ্ছে, এই ডিরেকশন সহ আমরা বের করব। এরপর অন্য সোর্সগুলো একটি একটি করে অ্যাক্টিভ করব, অর্থাৎ একটা সোর্স দিয়ে এরকম কারেন্ট বের করার পর, ডিরেকশন সহ কারেন্ট বের করার পরে আমরা আরেকটা সোর্স নিয়ে কাজ করব। সবগুলা সোর্স যখন পর্যায় ক্রমে অ্যাক্টিভ করা শেষ হবে, তখন কারেন্টের ডিরেকশন অনুসারে যোগ বিয়োগ করব। সবগুলা সোর্স, এখন দুইটা সোর্স আছে, দুইটাই আমার অ্যাক্টিভ করা শেষ, তখন আমরা যেটা করব হচ্ছে ডিরেকশন অনুযায়ী যোগ বিয়োগ করব। যেই কারেন্টের মান বেশি সেটার দিক অনুসারে ফাইনাল কারেন্টের ডিরেকশন হবে, অর্থাৎ যে কারেন্টের মানটা বেশি হবে সেটার দিক অনুসারে ফাইনাল যে অ্যান্সারটা আসবে সেটার ডিরেকশনটা আমরা দেখাবো। তো এই ক্ষেত্রে মনে রাখা লাগবে, প্রথমবার শাখার কারেন্টের যে নাম দিব ওই নামই প্রত্যেক সোর্সের ক্ষেত্রে ব্যবহার করতে হবে। আমরা শাখার কারেন্টের যে নামটা দিব প্রথমেই অ্যাক্টিভ করার সময়, ওটাকেই আমরা প্রত্যেক সোর্সের ক্ষেত্রে একই নাম রাখবো। ডিরেকশন হয়তো বা চেঞ্জ হইতে পারে। তো সুপারপজিশনের ক্ষেত্রে আমাদের শাখা কারেন্ট বের করার একটা সূত্র থাকে, মানে প্রত্যেকটা আলাদা আলাদা শাখা। এইখানে এইটা একটা শাখা, এইটা একটা শাখা, এইটা একটা শাখা। আমি আলাদা আলাদা, এই যে এইখানে একটা কারেন্ট যাচ্ছে I1 প্রাইম, এটা হচ্ছে I2 প্রাইম, এটা হচ্ছে I3 প্রাইম। আমি এই ক্ষেত্রে যদি প্রত্যেকটা শাখার আলাদা আলাদা কারেন্ট বের করতে চাই, তাহলে সূত্র হচ্ছে, মানে আমি যে শাখার কারেন্ট বের করব ওই শাখার নাম দিব মূল কারেন্ট, অর্থাৎ ওই শাখার মূল কারেন্ট কত ইন্টু বিপরীত শাখার রেজিস্ট্যান্স ডিভাইডেড বিপরীত শাখার রেজিস্ট্যান্স প্লাস ওই শাখার রেজিস্ট্যান্স। এটা আমরা ম্যাথ করতে গেলে পারবো আর কি। ম্যাথে যাই আমরা। তো এখানে দেখো একটা ম্যাথ দেওয়া আছে। ম্যাথটার হচ্ছে, এটা হচ্ছে 20 ভোল্ট, এই পাশে 20 ভোল্ট, উপরে পজিটিভ নিচে নেগেটিভ, একটা ভোল্টেজ সোর্স দেওয়া আছে। এখানে 50 ভোল্ট, এই বড়টা দ্বারা বুঝতেছে উপরে পজিটিভ নিচে নেগেটিভ। তো এখানে তিনটা রেজিস্ট্যান্স আছে, 5 ওহম, 2 ওহম আর 3 ওহম। প্রশ্নে বলছে কি, সুপারপজিশন পদ্ধতিতে প্রত্যেক শাখার কারেন্ট নির্ণয় করো। সুপারপজিশন পদ্ধতিতে প্রত্যেক শাখার কারেন্ট কত হবে সেটা নির্ণয় করতে বলছে। তা আমাদের প্রথম শর্ত যেটা ছিল, প্রথম শর্ত ছিল হচ্ছে, এটার প্রথম শর্তটা কী ছিল, যে একটি সার্কিটে একাধিক ভোল্টেজ সোর্স ও কারেন্ট সোর্স থাকতে পারে,
আর 2 নম্বরে বলছিল যে একটি সোর্সকে প্রথমে অ্যাক্টিভ করতে হবে। তাহলে আমরা দেখতে পাচ্ছি এই সার্কিটে আমাদের সোর্স আছে, ভোল্টেজ সোর্স আছে দুইটা, একটা 20 ভোল্ট আর একটা 50 ভোল্ট। তাহলে প্রথম শর্তটা ছিল যে এক বা একাধিক সোর্স থাকতে পারে। তাহলে এখানে দেখতেছি শুধুমাত্র ভোল্টেজ সোর্স আছে, কারেন্ট সোর্স নাই। আর তারপরেরটা ছিল যে কোনো একটাকে অ্যাক্টিভ করতে হবে। আমরা ধরলাম যে প্রথমে আমরা 20 ভোল্টটাকে অ্যাক্টিভ করব। তো হোয়েন 20 ভোল্ট অ্যাক্টিভ, তার মানে 20 ভোল্ট যেটা আছে এটাকে অ্যাক্টিভ করা হয়েছে। তখন কি হবে দেখো, একটা কথা ছিল 2 নাম্বার শর্তেই, এই যে অন্য সোর্সগুলো তখন বন্ধ থাকবে। অর্থাৎ একটাকে যখন আমি অ্যাক্টিভ করব অন্যান্যগুলা বন্ধ থাকবে। যদি অন্যটা ভোল্টেজ সোর্স হয় তাহলে শর্ট করতে হবে, আর যদি কারেন্ট সোর্স হয় তাহলে ওপেন করতে হবে। তো এইখানে আমরা দেখতে পাচ্ছি দুইটাই আমাদের হচ্ছে ভোল্টেজ সোর্স। তাহলে আমরা যখন এই 20 ভোল্টটাকে অ্যাক্টিভ করতেছি তখন আমাদের এই 50 ভোল্টের সাইডটা শর্ট হয়ে যাবে, অর্থাৎ এটা বন্ধ হয়ে যাবে। এইখানে আমরা আর 50 ভোল্টটা ইউজ করব না। এইখানে দেখো আমরা এই যে শর্ট করে দিছি। তার মানে আমার সার্কিটটা আমরা যখন এই 20 ভোল্টেজটাকে অ্যাক্টিভ করতেছি তখন এই যে 20 ভোল্ট, 5 ওহম রেজিস্ট্যান্স, 5 ওহম, এখানে 3 ছিল, এটা 3, আর এইখানে 2 ছিল, এটা হচ্ছে 2, আর এই যে 50 ভোল্ট ছিল, এই 50 ভোল্টটাকে আমরা শর্ট করে দিচ্ছি। এই যে নোটে দেখাইছি যে ভোল্টেজ সোর্স থাকলে শর্ট করতে হবে। আচ্ছা, তাহলে আমরা 20 ভোল্টেজটাকে অ্যাক্টিভ করলাম। তো এখন এইখানে আমরা দেখতে পাচ্ছি এটা একটা মিশ্র সার্কিট, অর্থাৎ প্যারালালও আছে, সিরিজও আছে। তো আমরা এইখানে আরেকটা কথা বলছিলাম যে এরপর কারেন্ট বের করতে হবে 3 নম্বরে। আর লাস্টে একটা কথা বলছিলাম, মনে রাখতে হবে প্রথম শাখার কারেন্টের যে নাম দিব ওই নামই প্রত্যেক সোর্সের ক্ষেত্রে ব্যবহার করতে হবে। দেখো, তাহলে এইখানে আমি ধরতেছি যে আমি এই 20 ভোল্ট থেকে, অর্থাৎ এই প্লাস থেকে যে কারেন্টটা বের হচ্ছে এই কারেন্টের নাম দিছি হচ্ছে I1 প্রাইম, I1 প্রাইম। তারপরে এই কারেন্টটা এই পয়েন্টে দেওয়ার পরে দুইটা ভাগ হবে, কিছু অংশ এদিকে যাবে, কিছু অংশ এদিকে যাবে। তাহলে যেহেতু প্লাস থেকে উঠতেছে তার মানে এই দিকে উঠতেছে, উঠার পরে সেই পয়েন্টে দেওয়ার পরে ভাগ হয়ে যাচ্ছে। তো আমি এই শাখার মধ্যে দিয়ে যে কারেন্টটা যাচ্ছে ওইটার নাম দিছি I2 প্রাইম, আর এই 3 ওহমের মধ্যে দিয়ে যেটা যাচ্ছে সেটার নাম দিছি I3 প্রাইম। তো এখন আমরা আগে যেটা করব সেটা হচ্ছে এই সার্কিটের টোটাল রেজিস্ট্যান্স নির্ণয় করব। তো রেজিস্ট্যান্স নির্ণয় করা হয় সবসময় শেষের দিক থেকে। তাহলে শেষের দিক, এইখানে কারেন্ট যেহেতু ভাগ হয়ে যাচ্ছে তার মানে এই দুইটা হচ্ছে প্যারালাল, 2 আর 3 হচ্ছে প্যারালাল। তার মানে 2 আর 3 প্যারালাল করছি, 2 আর 3 প্যারালাল হওয়ার পরে 5-এর সাথে সে সিরিজে আছে। তার মানে 3 আর 2 প্যারালাল প্লাস 5। প্যারালালটাকে আমরা করছি, প্যারালাল করার মানে হচ্ছে উপরে গুণ নিচে যোগ, +5। তার মানে এটার আমাদের ফলাফল আসছে 6.2। তার মানে টোটাল এই শাখার টোটাল রেজিস্ট্যান্সের মান হচ্ছে 6.2। এই শাখার টোটাল রেজিস্ট্যান্সের মান আসছে 6.2। তো যেহেতু আমাদের এইখানে ভোল্টেজটা হচ্ছে 20 ভোল্ট, তার মানে এখান থেকে কোন কারেন্টটা বের হচ্ছে, এইখান থেকে যে কারেন্টটা বের হচ্ছে সেটা হচ্ছে I1 প্রাইম। তার মানে এই I1 প্রাইমটা হচ্ছে আমার এই শাখার মূল কারেন্ট, অর্থাৎ 20 ভোল্ট, এই যে ভোল্টেজ সোর্স থেকে এই কারেন্টটা বের হয়ে যাচ্ছে। তার মানে এখানকার মূল কারেন্ট হচ্ছে I1 প্রাইম। অর্থাৎ খেয়াল রাখা লাগবে যে সোর্স থেকে যে কারেন্টটা বের হবে সেটা হয়ে যাবে মূল কারেন্ট। তাহলে আমরা এখন I1 প্রাইমের মানটা বের করব। সূত্র কি? ওহমের সূত্র, I = V/RT। অর্থাৎ ভোল্টেজ আমার কত, 20 ভোল্ট, আর টোটাল রেজিস্ট্যান্সের মান কত বের হয়েছে, 6.2। তার মানে এখান থেকে ক্যালকুলেশন করে পাচ্ছি 3.22 অ্যাম্পিয়ার। দেখো I1 কারেন্টটা কোন দিকে যাচ্ছে, এই 5 ওহমের এই দিকে যাচ্ছে, অর্থাৎ 5 ওহম থেকে এই দিকে যাচ্ছে। তার মানে আমার ডিরেকশনটা হচ্ছে এই দিকে। এখন আমরা বের করে ফেললাম I1 প্রাইমের মান। তা এখন I2 এবং I3 এর মানটা বের করা লাগবে। এখন তাহলে 20 ভোল্ট থেকেই আমার মূল কারেন্টটা হচ্ছে I1। এই I1টা যাওয়ার পরে কি হচ্ছে, দুই ভাগে ভাগ হচ্ছে, একটা হচ্ছে I2 প্রাইম, একটা হচ্ছে I3 প্রাইম। তার মানে এখন আমাদের শাখা কারেন্টগুলো আলাদা আলাদাভাবে বের করা লাগবে। তো শাখা কারেন্ট বের করার জন্য আমরা একটা সূত্র পড়ে আসছি, এটা হচ্ছে শাখা কারেন্ট বের করার সূত্র, মূল কারেন্ট ইন্টু বিপরীত শাখার রেজিস্ট্যান্স
বিপরীত শাখার রেজিস্ট্যান্স প্লাস ওই শাখার রেজিস্ট্যান্স। তাহলে দেখো আমরা বের করতেছি কার মান, I2 এর মানটা বের করতেছি। তাহলে I2 প্রাইমের ক্ষেত্রে আমার মূল কারেন্ট কোনটা, I1 প্রাইম। তাহলে সূত্র অনুযায়ী মূল কারেন্ট ইন্টু যে শাখার কারেন্ট বের করতেছি তার বিপরীত শাখার রেজিস্ট্যান্স। মনে রাখা লাগবে যে শাখাটা আমি অতিক্রম করে আসছি, এই যে I1 এর মানটা বের করে আসছি, তার মানে এই 5 ওহম আমার এই ক্যালকুলেশনের সময় কাজে লাগবে না। এই I2 এর বিপরীত শাখা হচ্ছে I3 অর্থাৎ 3 ওহম। তাহলে বিপরীত শাখার রেজিস্ট্যান্স কত, মূল কারেন্ট হচ্ছে I1 প্রাইম, মূল কারেন্ট I1 প্রাইম, বিপরীত শাখার রেজিস্ট্যান্স হচ্ছে 3। I2 এর বিপরীত শাখার রেজিস্ট্যান্স 3, অর্থাৎ আমরা শাখা কারেন্ট বের করার সময় যে শাখার কারেন্ট বের করব উপরে হবে তার বিপরীত শাখার রেজিস্ট্যান্স। তাহলে এটার বিপরীত শাখার রেজিস্ট্যান্স হচ্ছে 3 আর নিচে হচ্ছে বিপরীত শাখার রেজিস্ট্যান্স প্লাস ওই শাখার রেজিস্ট্যান্স। তাহলে ওই শাখার রেজিস্ট্যান্স মানে যে শাখার কারেন্ট আমি বের করতেছি, তাহলে এই শাখার রেজিস্ট্যান্স হচ্ছে 2। তাহলে দেখো মূল কারেন্ট ইন্টু বিপরীত শাখার রেজিস্ট্যান্স ডিভাইডেড বিপরীত শাখার রেজিস্ট্যান্স প্লাস ওই শাখার রেজিস্ট্যান্স। তাহলে 3 আর 2 এটা যোগ করলে 5, আর এই যে I1 প্রাইমের মান আমরা যত পাইছি 3.22, 3.22টা এখানে বসাই দেওয়া হচ্ছে। তাহলে ক্যালকুলেশন করে পাচ্ছি 1.932 অ্যাম্পিয়ার। তাহলে I2টা কোন দিকে যাচ্ছে, নিচের দিকে। এই যে ডিরেকশন অনুযায়ী 2 ওহমের মধ্যে দিয়ে সে নিচের দিকে যাচ্ছে I2 প্রাইম। তাহলে আমরা যে ডিরেকশনটা দেখাই দিছি সে নিচের দিকে যাচ্ছে। ডিরেকশন কিন্তু দেখাইতে হবে, সুপারপজিশনের ক্ষেত্রে ডিরেকশনটাই মেন। তো এখন দেখো I1টা এই বিন্দুতে আসার পরে দুই ভাগে ভাগ হচ্ছে, I2 আর হচ্ছে I3, অর্থাৎ মূল কারেন্ট হচ্ছে I1 প্রাইম আর ভাগ হয়ে যাচ্ছে I2 প্রাইম এবং I3 প্রাইম। তাহলে এই আমরা হচ্ছে I2 এর মানটা পেয়ে গেছি, যেহেতু এই I1 প্রাইমটাই ভাগ হয়ে যাচ্ছে, তাহলে এটা হচ্ছে আমার মোট কারেন্ট। তাহলে মোট কারেন্ট থেকে I2 প্রাইমের মানটা আমি যদি বাদ দিয়ে দিই তাহলেই পাবো I3 প্রাইমের মানটা। তাহলে সেটাই করা হয়েছে, অর্থাৎ I3 প্রাইম ইজিক্যাল টু আমার মূল কারেন্ট হচ্ছে I1 প্রাইম মাইনাস I2 প্রাইম, অর্থাৎ মোট কারেন্ট থেকে আর একটা শাখার কারেন্টের মানটা বিয়োগ করা হয়েছে। তাহলে এখান থেকে আমরা পাচ্ছি হচ্ছে 1.288 অ্যাম্পিয়ার, যেটার ডিরেকশনটা অর্থাৎ I3 এর ডিরেকশনটা এই দিকে, যেদিকে ডিরেকশন আছে সেই ডিরেকশনটা দেখাইতে হবে। তো আমরা যে 20 ভোল্টটা অ্যাক্টিভ করছিলাম, 20 ভোল্টের কাজটা এখানেই শেষ। তারপরে আমরা কি করব, 50 ভোল্টেজটাকে অ্যাক্টিভ করব। তো 50 ভোল্ট যখন অ্যাক্টিভ করব তখন এই 20 ভোল্টটাকে আমরা শর্ট করে দেব, অর্থাৎ ভোল্টেজ সোর্সটা শর্ট হয়ে যাবে। তো দেখো 50 ভোল্টেজটা অ্যাক্টিভ করা হয়েছে, যেভাবে যে প্রান্তে ছিল যেমন ছিল তেমনই, শুধু 50 ভোল্টেজটাকে অ্যাক্টিভ করছি। যেখানে 3 ছিল, 2 ছিল, 5 ছিল, 3, 2, 5-ই আছে, আর এই 20 ভোল্ট যেই সাইডে ছিল ওই ভোল্টেজটাকে আমরা শর্ট করে দিছি। তো এখন এইটার ক্ষেত্রে কারেন্টটা দেখা যাচ্ছিল যে এই দিক দিয়ে যাচ্ছিল, প্লাস থেকে বের হয়ে এই দিকে যাচ্ছিল, কিন্তু যখন আমরা 50 ভোল্টেজটাকে অ্যাক্টিভ করছি তখন কারেন্টটা বেরই হচ্ছে এই দিক থেকে। তাহলে 3 ওহমের মধ্য দিয়ে আমরা যে কারেন্টটা যাচ্ছিল সেটার নাম দিয়েছিলাম কি I3। তো এইখানেও সেই কারেন্টটাই হবে I3, কিন্তু এইখানে ছিল একটা প্রাইম, এইখানে হয়ে যাবে ডাবল প্রাইম, অর্থাৎ 50 ভোল্টেজ থেকে যে কারেন্টটা বের হচ্ছে এটা হচ্ছে I3 ডাবল প্রাইম। তো এখন এই 50 ভোল্টেজ থেকে যে কারেন্টটা বের হচ্ছে এটাই হচ্ছে এই সার্কিটের মূল কারেন্ট। এইখানে যেমন 20 ভোল্টেজ থেকে বের হয়েছিল I1 প্রাইম, তার মানে এই শাখার জন্যে আমার I1 প্রাইমটা মূল কারেন্ট। তো এইখানে 50 ভোল্ট থেকে বের হচ্ছে I3 প্রাইম, তার মানে এই শাখার মূল কারেন্টটা হচ্ছে I3 প্রাইম। তো 3 ওহমের মধ্য দিয়ে যাচ্ছে কোন দিকে, তার মানে এই দিক থেকে বের হয়ে আমরা ভোল্টেজ সোর্সের ডিরেকশন অনুযায়ী কারেন্টের ডিরেকশনটা দেব। সে প্লাস থেকে বের হবে, বের হওয়ার পরে 3 ওহমের মধ্য দিয়ে যাবে, তার মানে তার ডিরেকশনটা এই দিকে। তারপরে এইখানে এসে সে ভাগ হয়ে যাবে, 2 ওহমের মধ্য দিয়ে এই দিকে যাবে আর 5 ওহমের মধ্য দিয়ে সে এই দিকে যাবে। তো আমাদের কারেন্টের নামগুলো কিন্তু আমরা ঠিকই রাখছি, শুধু এইখানে ডাবল প্রাইম করে দিচ্ছি, অর্থাৎ এইখানে 5 ওহমের মধ্যে দিয়ে যাচ্ছিল I1 প্রাইম, এখানে 5 ওহমের মধ্যে দিয়ে যাচ্ছে I1 ডাবল প্রাইম, এখানে I2 এর মধ্যে দিয়ে যাচ্ছিল I2 প্রাইম, এখানে 2 ওহমের মধ্যে দিয়ে যাচ্ছে I2 ডাবল প্রাইম।
এখানে i3 এর মধ্য দিয়ে যাচ্ছে i3 ডাবল প্রাইম, আর এখানে যাচ্ছে i3 প্রাইম। তাহলে আমরা এবার যেটা করব, এই শাখার জন্য টোটাল রেজিস্ট্যান্সটা বের করব। আগের আমাদের নিয়ম হচ্ছে রেজিস্ট্যান্সগুলো বের করা। তাহলে যেহেতু সার্কিটটা এই পাশ থেকে শুরু হয়েছে, তার মানে তার শেষ প্রান্ত হচ্ছে আমার এইটা 5 আর 2। তার মানে 5 আর 2-এ যেহেতু কারেন্ট ভাগ হয়ে গেছে, তার মানে এই দুইটা প্যারালাল। তাহলে 5 আর 2 প্যারালাল, দুইটা প্যারালাল করলে একটা সার্কিটে একটা রেজিস্টরে পরিণত হয়, তখন এটা 3-এর সাথে সিরিজ হয়ে যায়। তার মানে আমরা যে দেখাইছি 5 আর 2 প্যারালাল প্লাস 3। তো ক্যালকুলেটারে এটা ইনভার্সের নিয়মেও করা যায়, যে এই প্যারালাল উঠাই দিয়ে প্লাস, আর 5-এর উপর একটা ইনভার্স, 2-এর উপর একটা ইনভার্স, ব্র্যাকেট হোল ইনভার্স। এটা হচ্ছে প্যারালাল শর্টকাটে করার নিয়ম, ক্যালকুলেটারে করা যায় আর কি। তো আমরা এখান থেকে আরটি এর টোটাল রেজিস্ট্যান্স আরটি, যেটার মান পাচ্ছি 4.42 ওহম। তাহলে এখন আমরা এইখানে কি করছিলাম, যে টোটাল রেজিস্ট্যান্স বের করার পরে এই মূল কারেন্টটাকে বের করছিলাম। তো আমার এইখানকার জন্য মূল কারেন্ট ছিল i1 প্রাইম, তাহলে এইখানকার জন্য মূল কারেন্ট কি i3 ডাবল প্রাইম। তার মানে i3 ডাবল প্রাইম এই শাখার মূল কারেন্ট, তাহলে i3 ডাবল প্রাইম ইজিক্যাল টু v ডিভাইডেড আরটি। সূত্র ছিল এই যে v ডিভাইডেড আরটি, যে সূত্র ছিল এই সূত্রটাই বসায় দেওয়া হয়েছে, v ডিভাইডেড আরটি। তাহলে v এর মান হচ্ছে 50 আর আরটি এর মান 4.42। তার মানে এখান থেকে আমরা ক্যালকুলেশন করে পাচ্ছি 11.31 অ্যাম্পিয়ার, কারেন্টের একক অ্যাম্পিয়ার। তাহলে আমার এই i3 এর ডিরেকশনটা কোন দিকে? এই দিকে। তাহলে i3 এর ডিরেকশনটা কোন দিকে? এই দিকে হওয়ার কারণে আমি ডিরেকশনটাকে এই দিকে দেখাইছি, যে i3টা এই দিকে যাচ্ছে, ডিরেকশনটা দেখাইতে হবে আর কি। তারপরে আমরা এখন i2 প্রাইম, i2 ডাবল প্রাইম আর i1 ডাবল প্রাইমের মানটা বের করব। তাহলে i2 ডাবল প্রাইম সূত্র হচ্ছে মূল কারেন্ট, তাহলে মূল কারেন্ট আমার কি i3 ডাবল প্রাইম। তো i2 ডাবল প্রাইমের জন্যে আমার বিপরীত শাখা কোনটা? 5। তার মানে এই যে মূল কারেন্ট ইন্টু বিপরীত শাখার রেজিস্ট্যান্স হচ্ছে 5 ডিভাইডেড বিপরীত শাখার রেজিস্ট্যান্স প্লাস, আমরা যেহেতু এই 2 ওহমের মধ্যে দিয়ে কারেন্ট বের করতেছি, অর্থাৎ i2 ডাবল প্রাইম মানে ওই শাখা হচ্ছে 2। তাহলে মূল কারেন্ট i3 ডাবল প্রাইম ইন্টু বিপরীত শাখার রেজিস্ট্যান্স হচ্ছে 5 ডিভাইডেড বিপরীত শাখার রেজিস্ট্যান্স প্লাস ওই শাখার রেজিস্ট্যান্স। ক্যালকুলেশন করলে আসবে 8.07 অ্যাম্পিয়ার। ডিরেকশনটা কোন দিকে? i2 ডাবল প্রাইম নিচের দিকে যাচ্ছে, তার মানে ডিরেকশন, কারেন্টের ডিরেকশনটা হচ্ছে নিচের দিকে। এখন আমরা যেটা বের করব i1 ডাবল প্রাইম, আগেকারটার নিয়মের মতোই। তাহলে আমি মূল কারেন্টের মান জানি, শাখা কারেন্টের মান জানি, তাহলে এই মূল কারেন্ট থেকে এই i2 ডাবল প্রাইমের মানটা বাদ দিয়ে দিলেই আমি i1 ডাবল প্রাইমের মানটা পাবো। তাহলে এইখানে আমার i1 ডাবল প্রাইমের মানটা হচ্ছে এই যে i3 ডাবল প্রাইম থেকে i2 ডাবল প্রাইমের মানটা বাদ দিয়ে দেওয়া হয়েছে 3.24 অ্যাম্পিয়ার। তাহলে ডিরেকশনটা কোন দিকে? 5 ওহমের জন্য ডিরেকশনটা এই দিকে, i1 ডাবল প্রাইম ডিরেকশনটা এই দিকে দেখানো হয়েছে। তো আমাদের মোটামুটি দুইটা ভোল্টেজ সোর্সকেই অ্যাক্টিভ করা শেষ, অর্থাৎ 20 ভোল্টেজকেও একবার অ্যাক্টিভ করছি, 50 ভোল্টেজকেও একবার অ্যাক্টিভ করা শেষ হয়েছে, অর্থাৎ দুইটার জন্য আমরা আলাদা আলাদা কারেন্ট পাইছি। তাহলে আমাদের নিয়মে দেখো, নিয়মে 5 নম্বর নিয়মে বলা ছিল সবগুলো সোর্স যখন পর্যায়ক্রমে অ্যাক্টিভ করা শেষ হবে তখন কারেন্টের ডিরেকশন অনুযায়ী যোগ বিয়োগ করতে হবে। আর 6 নম্বরে বলা ছিল যেই কারেন্টের মান বেশি হবে সেটার দিক অনুসারে ফাইনাল কারেন্টের ডিরেকশন হবে। তো এটা আমরা দেখি একটু। তো দেখো, আমরা এখন বের করব i1, অর্থাৎ আমাদের এইটার ক্ষেত্রে ছিল, এটার নাম ছিল i1 প্রাইম, এটার নাম ছিল i1 ডাবল প্রাইম। তা আমরা এই দুইটা, এই i1 প্রাইম এবং i1 ডাবল প্রাইম, এই দুইটার মাধ্যমে আমরা i1 এর মানটা বের করব। তাহলে এখন i1 ডাবল প্রাইমের, i1 প্রাইমের মানটা কত আসছিল? 3.22 অ্যাম্পিয়ার। আর হচ্ছে i1 ডাবল প্রাইম যেটা, সেটার মান আসছে কত? 3.24 অ্যাম্পিয়ার। তাহলে আমরা এই i1 বের করার সময় করব যেটা বড় সেটা থেকে ছোটটাকে বাদ দেব। তো দেখো দুইটার ডিরেকশনটা কিন্তু আলাদা আলাদা দিকে, i1টা যাচ্ছে এই দিকে, i1 প্রাইম যেটা, আর i1 ডবল প্রাইমটা হচ্ছে এই দিকে। অর্থাৎ দুইটার ডিরেকশন যদি আলাদা হয় তাহলে বিয়োগ করব, আর যদি দুইটার ডিরেকশন সেম দিকে হয় তাহলে যোগ করব।
তো যেহেতু আলাদা দিকে তাহলে আমরা বিয়োগ করব, আর বিয়োগ করব কোনটা থেকে? বড়টা থেকে ছোটোটা। তাহলে বড়টার মান আমার I1 ডবল প্রাইম থেকে আমরা I1 প্রাইমের মানটা বাদ দেব। তার মানে 3.24 মাইনাস 3.22, তার মানে 0.02 অ্যাম্পিয়ার। তো এখন ডিরেকশনটা কোনটা অনুযায়ী হবে? বড়টার ডিরেকশন অনুযায়ী হবে। অর্থাৎ 3.24টা যেহেতু বড়, তার মানে আমরা বড়টা থেকে ছোটোটাকে বাদ দিছি, তাহলে যেটা অবশিষ্ট আছে সেটা হচ্ছে বড়টার মান। তার মানে বড়টার ডিরেকশন এই দিকে, তার মানে I1 এর ডিরেকশনটা এই দিকে। তো I2 এর ক্ষেত্রে আমরা দেখি I2 প্রাইমের মান 1.932 অ্যাম্পিয়ার নিচের দিকে, আবার I2 ডবল প্রাইমের মান কত? 8.07 অ্যাম্পিয়ার, তার মানে এটাও নিচের দিকেই আছে। তার মানে দুইটার ডিরেকশন যেহেতু একই দিকে, তাহলে আমরা যোগ করব। তো যোগ করার ক্ষেত্রে ছোট বড় চিহ্নিত করার দরকার নাই, দুইটাকে যোগ করে দিলাম। আমরা I2 প্রাইম এবং I2 ডবল প্রাইমের মানটাকে যোগ করে দিছি। I2 ডবল প্রাইমের মান হচ্ছে 8.07 অ্যাম্পিয়ার, আর I2 প্রাইমের মান হচ্ছে 1.932 অ্যাম্পিয়ার। অর্থাৎ এখান থেকে আমরা I2 এর মানটা পাবো। তো যেহেতু দুইটার ডিরেকশনে একই দিকে, তাহলে আমাদের ডিরেকশনটা চেঞ্জ করার দরকার নাই, যে ডিরেকশন আছে ওই ডিরেকশন অনুযায়ী নিচের দিকে দেখাই দেব। এখন I3 এর মানটা বের করব। তাহলে এখানে আমাদের I3 এর প্রাইমের মান কত আসছিল? 1.288 অ্যাম্পিয়ার এই দিকে, ডান দিকে। আর হচ্ছে I3 ডবল প্রাইমের মান আসছিল কত? 11.31 অ্যাম্পিয়ার, ডিরেকশনটা এই দিকে। তাহলে I3 ডবল প্রাইমের মানটা হচ্ছে বড়, ওটা হচ্ছে 1 আর এটা হচ্ছে 11। তাহলে আমরা I3 ডবল প্রাইম থেকে I3 প্রাইমের মানটাকে বাদ দিব, যেহেতু দুইটার ডিরেকশন দুই দিক, একটা এই দিকে আর একটা এই দিকে। তাহলে আমরা এই যে বাদ দিচ্ছি বড়টা থেকে ছোটোটা। তাহলে বড়টা হচ্ছে 11.31 আর ছোটোটা -1.288। তাহলে আমাদের ডিরেকশনটা হচ্ছে হবে বড়টার মান অনুযায়ী। অর্থাৎ I3 এর মান ডিরেকশন, যেহেতু I3 ডবল প্রাইমের ডিরেকশন এইদিকে ছিল, এটার ডিরেকশনটাও এইদিকে আসবে। এটাই অ্যান্সার, ডিরেকশন অনুযায়ী দেখাই দেবো আর কি। তো এটা একটা টাইপ। আমরা আরেকটা টাইপের ম্যাথ দেখি। এটাতে ভোল্টেজ সোর্স এবং কারেন্ট সোর্স দুইটাই দেওয়া আছে। এটা হচ্ছে এই ম্যাথটা দেখে বলছে সুপারপজিশন পদ্ধতিতে প্রত্যেক শাখার কারেন্ট নির্ণয় করো। অর্থাৎ এখানে শাখা আছে তিনটা, একটা 3 ওহম, একটা 4 ওহম আর একটা 6 ওহম। তিনটা শাখার কারেন্ট নির্ণয় করতে বলছে। তো এটাতে আবার কারেন্ট সোর্স দিয়ে দিছে, তার মানে কারেন্টের ডিরেকশন উপরের দিকে, তার মানে এই কারেন্টটা উপরের দিকে যাচ্ছে। এখানে আবার ভোল্টেজের ডিরেকশন দেখো উল্টায় দিছে, আগেরটার ক্ষেত্রে প্লাস ছিল উপরে, এই যে এখন এই যে ব্যাটারির বড় প্রান্তটাকে নিচের দিকে দিছে, তার মানে প্লাসটা হচ্ছে নিচের দিকে আর মাইনাসটা হচ্ছে উপরের দিকে। তা আমাদের প্রথম কাজ, আমরা যে কোনো একটাকে আগে অ্যাক্টিভ করব। তাহলে আমরা 10 অ্যাম্পিয়ারটাকে অ্যাক্টিভ করলাম। তো যখন 10 অ্যাম্পিয়ারটাকে অ্যাক্টিভ করব, তাহলে ভোল্টেজ সোর্স থাকলে শর্ত কি? শর্ট হয়ে যাবে। তার মানে এই প্রান্তটা আমরা শর্ট করে দিছি, তার মানে এটা 6 আছে, এটা 4 আর এটা হচ্ছে 3। আমরা অ্যাক্টিভ করছি 10 অ্যাম্পিয়ারকে। তাহলে ভোল্টেজ সোর্স যেটা থাকবে, ব্যাটারি যেটা থাকবে, ওটাকে আমরা শর্ট করে দেবো। অর্থাৎ একসাথে দুইটা সোর্স নিয়ে কাজ করা যাবে না সুপার পজিশনের ক্ষেত্রে। তো এই ক্ষেত্রে সুবিধা হয় কি, এই যে কারেন্ট সোর্সটা থাকে এটাই হয়ে যায় এই যে এই শাখার কারেন্ট। অর্থাৎ আমরা বলতেছি যে যেহেতু কারেন্টটা ঊর্ধ্বমুখী, এই উপরের দিকে যাচ্ছে, তার মানে 3 ওহমের মধ্যে দিয়ে সে যাচ্ছে, এই দিকে যাচ্ছে, তার মানে I1 প্রাইম আমরা ধরছি, এটা I1 প্রাইমের ডিরেকশনটা এই দিকে। এখানে আসার পর কী হয়ে যাচ্ছে? ভাগ হয়ে যাচ্ছে, তার মানে I2 প্রাইমের ডিরেকশনটা ধরছি নিচের দিকে যাচ্ছে, I3 প্রাইমের ডিরেকশনটা ধরছি এই দিকে যাচ্ছে। তাহলে এইটার ক্ষেত্রে আর আলাদাভাবে কারেন্ট বের করার দরকার হয় না। কারেন্ট সোর্সের ক্ষেত্রে যে কারেন্টের মানটা দেওয়া থাকে ওটাই হয়ে যায় এই শাখার কারেন্ট। তার মানে এই I1 প্রাইমের মান সরাসরি 10 অ্যাম্পিয়ার। তাহলে I1 প্রাইম কোন দিকে যাচ্ছে? এই দিকে যাচ্ছে, তার মানে ডিরেকশনটা এই দিকে। এখন I2 প্রাইম, তাহলে আমরা ওই আগের মতো শাখা কারেন্টের সূত্রটা অ্যাপ্লাই করব। তাহলে মূল কারেন্ট কি? I1 প্রাইম। তাহলে I2 এর বিপরীত শাখা হচ্ছে I3 প্রাইম, তার মানে এই শাখার রেজিস্ট্যান্স কত? 6 ডিভাইডেড বিপরীত শাখার রেজিস্ট্যান্স উপরেও বসবে নিচেও বসবে, প্লাস যেই শাখার কারেন্ট বের করতেছি ওই শাখার রেজিস্ট্যান্সটা বসবে। তার মানে এইখান থেকে আমরা I1 প্রাইমের মান কত? 10 বসাই দিছি। তাহলে 10 × 6 আর নিচে 6 × 4 = 10, তার মানে 6 অ্যাম্পিয়ার।
তার i3 প্রাইমটা কীভাবে বের করব? এই i1 প্রাইম থেকে i2 প্রাইমের মানটা বাদ দিয়ে দিলেই আমরা i3 প্রাইমের মানটা পাবো। i2 এর প্রাইমের মানের কারেন্টের ডিরেকশনটা কোন দিকে ছিল? নিচের দিকে। এই যে ডিরেকশনটা নিচের দিকে দেখানো হয়েছে। আর i3 এর ডিরেকশনটা কোন দিকে? এই দিকে, তার মানে এই দিকে দেখানো হয়েছে। তো এইটার ক্ষেত্রে আমরা 10 অ্যাম্পিয়ার অ্যাক্টিভ করার পর এটার কাজটা এই পর্যন্ত বের করার পরই কাজটা শেষ। এখন আমরা যেটা করব, এই 50 ভোল্টেজটাকে অ্যাক্টিভ করব, এই প্রান্ত মাইনাস, এই প্রান্ত প্লাস। তো আমাদের নিয়ম ছিল কি, যে ভোল্টেজ সোর্স থাকলে শর্ট করা লাগবে, আর কারেন্ট সোর্স থাকলে ওপেন করা লাগবে। দেখো আমরা এই মূল সোর্স অনুযায়ী 50 ভোল্টেজটাকে অ্যাক্টিভ করছি। এখানে কত ছিল? 6টা আছে, 6, এখানে ছিল 4, আর এইখানে ছিল 3। আর এইখানে যেহেতু কারেন্ট সোর্স ছিল, কারেন্ট সোর্স থাকলে পরে সেটাকে ওপেন করে দেওয়া লাগবে, অর্থাৎ ভোল্টেজ সোর্স থাকলে শর্ট আর কারেন্ট সোর্স থাকলে ওপেন। তাহলে আমরা 50 ভোল্ট অ্যাক্টিভ করছি। তো এখানে ক্যালকুলেশনের সময় খেয়াল রাখা লাগবে যে দেখো, যেহেতু প্লাসটা নিচের দিকে, তার মানে কারেন্টটা এই দিক দিয়ে বের হবে। বের হওয়ার পরে এইখানে গিয়ে ভাগ হওয়ার কথা ছিল, ভাগ হয়ে একটা এইদিকে যাওয়ার কথা ছিল আর একটা এইদিকে যাওয়ার কথা ছিল। কিন্তু এই দিকে গিয়ে কারেন্ট কি ওর ফের আর কোনো পথ পাচ্ছে না, এখানে খোলা আর কি, ওপেন খোলা। যেহেতু ফের আর পথ নাই কারেন্টের, মানে প্লাস থেকে বের হয়ে সে মাইনাসে ফিরে আসে। প্লাস থেকে যত অ্যাম্পিয়ার কারেন্ট বেরোয়, মাইনাসে ঠিক তত অ্যাম্পিয়ার কারেন্ট ফিরে আসে। তো আমার এইখান থেকে বের হলো, বের হওয়ার পরে এইখানে একটা পথ পাচ্ছে, সেই দিকে যাচ্ছে, কিন্তু এই দিকে সে যেতে পারতেছে না। কেন? কারণ এইখানে ওপেন আছে। তাহলে এই শাখার মধ্য দিয়ে কোনো কারেন্ট প্রবাহিত হবে না। তার মানে এই যে এইখান থেকে যে কারেন্টটা বের হচ্ছে, ওই কারেন্টটাই আবার এই দিক দিয়েও যাচ্ছে। তার মানে এইখানে শুধুমাত্র একটা সিরিজ সার্কিট। তো যেহেতু এই রেজিস্টরের মধ্য দিয়ে এটা ওপেন, মানে এটা সার্কিটটা কমপ্লিট করতেছে না কারেন্ট, এইখানে যাওয়ার পরেও এই দিকে যে কারেন্ট যাবে না। কেন? কারণ এইখানে পথ নাই, তার ফেরার পথ নাই। তার মানে এই কারেন্টটা 50 ভোল্ট থেকে বের হয়ে এই দিক দিয়ে গিয়ে এদিক দিয়ে সার্কিট কমপ্লিট করবে। যেহেতু এই 3 ওহমের মধ্যে দিয়ে যাবে না, এই কারণে এই 3 ওহমটা আমাদের ক্যালকুলেশনে আসবে না। তা আমরা দেখতেছি যে যেহেতু 50 ভোল্ট থেকে বেরোচ্ছে, তার মানে এই দিকে যাচ্ছে কারেন্টটা, যাওয়ার পরে এই দিকে যাওয়ার পর কি হচ্ছে? উপরের দিকে যাচ্ছে, এই দিক থেকে এই দিকে যাচ্ছে, আবার এই দিকে যাচ্ছে। তো আমরা এখানে ক্যালকুলেশন করতেছি কিন্তু 6 ওহমের মধ্য দিয়ে 6 ওহম রেজিস্টরের মধ্য দিয়ে কোন দিকে কারেন্ট যাচ্ছে। তো এইখান থেকে কারেন্ট বেরোচ্ছে এই দিকে, ঠিক আছে, কিন্তু 6 ওহমের মধ্য দিয়ে সে কোন দিকে যাচ্ছে? এই দিক থেকে এই দিকে যাচ্ছে, অর্থাৎ এই দিক থেকে বেরোয়ে সে এই দিকে যাচ্ছে। তার মানে কারেন্টের ডিরেকশনটা হচ্ছে এই দিকে। তো এখন তাইলে এইটা হচ্ছে আমার সিরিজ সার্কিট হয়ে যাচ্ছে, কারেন্ট একটাই। তার মানে এইখান থেকে যে কারেন্টটা বের হচ্ছে ওইটাই 4 ওহমের মধ্যে দিয়েও যাচ্ছে, ওইটা 6 ওহমের মধ্যে দিয়েও যাচ্ছে। এই ব্যাটারি সোর্সের সাথে যদি কোনো রেজিস্টর এইখানে অথবা এইখানে এইখানে লাগানো থাকে, তার মানে বোঝা লাগবে যে এই রেজিস্টরের মধ্য দিয়ে এই ব্যাটারি থেকে যে কারেন্টটা বের হচ্ছে সেই কারেন্টটাই যাচ্ছে, কিন্তু ডিরেকশনটা কোন দিকে? এই দিকে। তাহলে আমরা দেখি, তাহলে আমার এখানে টোটাল রেজিস্ট্যান্স কত? এই 6 আর 4 10। কারণ এই 3 ওহমটা ক্যালকুলেশনে আসবে না। কেন? কারণ এই প্রান্তটা ওপেন। যেহেতু এই প্রান্তর মধ্যে দিয়ে কারেন্ট যেতে পারতেছে না, তার মানে এই রেজিস্টরটা ক্যালকুলেশন করা যাবে না। তাহলে হইল 6 আর 4 10। তাহলে আমার টোটাল ভোল্টেজ কত? এই শাখার জন্য আমার মূল কারেন্ট কোনটা? যেহেতু i3 ডবল প্রাইম, তার মানে i3 ডবল প্রাইম ইজিক্যাল টু V/RT। তাহলে V এর মান কত? V এর মান 50 আর RT এর মান কত? 10, তার মানে 5 অ্যাম্পিয়ার। তো এটা যাচ্ছে কিন্তু এই দিক দিয়ে, কিন্তু আমি i3 এর মানটা নির্ভর করবে কার উপর? এই 6 ওহম রেজিস্টরের উপর। এই যে এইখানে আমরা যেই রকম 6 ওহম 10 অ্যাম্পিয়ারকে যখন অ্যাক্টিভ করছিলাম তখন 6 ওহমের মধ্যে দিয়ে গেছে। তার মানে এই কারেন্টটা এই দিক দিয়ে বের হচ্ছে, ঠিক আছে, কিন্তু এইখানে যে রেজিস্টর আছে তার এই দিক থেকে এই দিকে যাচ্ছে, তার মানে তার ডিরেকশনটা হচ্ছে এই দিকে। তাহলে 50 ডিভাইডেড টোটাল রেজিস্ট্যান্স 10, তার মানে 5 অ্যাম্পিয়ার। তাহলে i2 ডবল প্রাইম, তাহলে এটার মধ্যে দিয়ে কোন কারেন্ট যাচ্ছে? এই কারেন্টটাই তো যাচ্ছে। আমি নাম দিছি যে 4 ওহমের মধ্যে দিয়ে যাচ্ছিল i2 প্রাইম এটার ক্ষেত্রে, এই কারণে এখানে নাম দিছি 4 ওহমের মধ্যে দিয়ে i2 ডবল প্রাইম। তাহলে এই যে কারেন্টটা বের হচ্ছে, এই কারেন্টটা এখানে আসার পরে এই দিকে যেতে পারতেছে না, শুধু এই দিক দিয়েই যাচ্ছে। তার মানে তার পথ হচ্ছে শুধু একটাই। তার মানে এই যে কারেন্টটা বের হচ্ছে এই কারেন্টটাই 4 ওহমের মধ্যে দিয়ে যাচ্ছে। তার মানে i2 ডবল প্রাইম ইজিক্যাল টু 5 অ্যাম্পিয়ারই, অর্থাৎ
এই যে কারেন্টটা I3 কারেন্টটা যাচ্ছে এটাই I2 ডবল প্রাইমের মান। আর I1 ডবল প্রাইমের মধ্যে দিয়ে কোনো কারেন্ট যেহেতু যেতে পারতেছে না, তাহলে I1 ডবল প্রাইমের মানটা হচ্ছে 0। তো এখন আমরা I1 এর মানটা বের করব। তাহলে আমাদের দেখো I1 প্রাইমের মান কি ছিল 10 অ্যাম্পিয়ার এই দিকে, আর এইখানে I1 ডবল প্রাইমের মান 0 অ্যাম্পিয়ার। তাহলে আমাদের এটা যোগ বিয়োগ করলে, জিরোর সাথে কোনো কিছু যোগ বিয়োগ করলে তো সমস্যা নেই, ফলাফলের কোনো ইয়ে হয় না, এই কারণে এখানে যোগ করা হয়েছে। তো এইখানে I1 ডবল প্রাইমের মান হচ্ছে 10 আর এখানে 0, দুইটা যোগ করে আমরা 10 অ্যাম্পিয়ারই পাচ্ছি। যেহেতু এইটার ডিরেকশনটা এই দিকে, I1 ডবল প্রাইমের ডিরেকশনটা ডানের দিকে, এখানে ডিরেকশনটা ডানের দিকে দেখানো হয়েছে। I2 এর ক্ষেত্রে কি, I2 এর ক্ষেত্রে ডিরেকশনটা এটারটা নিচের দিকে, I2 এর ক্ষেত্রে এটার ডিরেকশনটা হচ্ছে উপরের দিকে। তাহলে এইখানে যেহেতু দুইটা ডিরেকশন ভিন্ন, তার মানে বিয়োগ করা লাগবে। বিয়োগ করব কোনটা, বড়টার থেকে ছোটোটা। তাহলে I2 ডবল প্রাইমের মান হচ্ছে 6, আর I2 প্রাইমের মান হচ্ছে 6, আর হচ্ছে I2 ডবল প্রাইমের মান হচ্ছে 5। তার মানে 6 থেকে 5 বিয়োগ করব, অর্থাৎ I2 প্রাইম থেকে I2 ডবল প্রাইম বিয়োগ করব 1 অ্যাম্পিয়ার। তাহলে ডিরেকশনটা কোনটা অনুযায়ী হবে, 6 অনুযায়ী হবে, অর্থাৎ বড়টা অনুযায়ী হবে। বড়টা নিচের দিকে আসতেছে, তার মানে ডিরেকশনটা নিচের দিকে। এখন I3 এর ক্ষেত্রে কি হয়েছে, I3 এর ক্ষেত্রে একটা যাচ্ছে এই দিকে, আর এটাও এই দিকেই যাচ্ছে, অর্থাৎ দুইটার ডিরেকশন সেম দিকে। I3 এর ক্ষেত্রে দুইটা ডিরেকশন সেম দিকে, তার মানে আমাদের দুইটা কি হবে, যোগ হবে। দুইটা ডিরেকশন যদি সেম হয় যোগ হবে, অর্থাৎ I3 প্রাইম আর হচ্ছে I3 ডবল প্রাইমের মানটা আমরা যোগ করে দেব। 5 আর 4 হচ্ছে 9 অ্যাম্পিয়ার। ডিরেকশন সেম হইলে যোগ। এখানে যেটা ভেজাল লাগতে পারে এইটা আর কি, যে 50 ভোল্টের মধ্য থেকে যে I3টা বের হলো, এটা বের হওয়ার পরে এই 6 ওহমের মধ্য দিয়ে সেই I3 যাবে কেন, কারণ হচ্ছে এই যে ব্যাটারি সোর্সের সাথেই এইটা আছে। 50 ভোল্টের সাথে 6 ওহমটা সিরিজে সংযোগ আছে। এই রেজিস্ট্যান্সটা এখানে সংযোগ করাও, যেটা এখানে সংযোগ করাও একই কথা, কিন্তু আমাদের সার্কিটে যেহেতু এখানে দিয়ে দিছে, এই জন্য আমরা এটাকে আর এখানে নিয়ে আসতে পারবো না। তাহলে আমাদের এই কারেন্টটা এই দিক দিয়ে বের হওয়ার পরে 50 ভোল্টের মধ্যে দিয়ে যে কারেন্টটা বের হচ্ছে I3 ডবল প্রাইম, ওই কারেন্টটাই আবার এইখানে মাইনাস প্রান্তে ফিরে আসবে I3 ডবল প্রাইম। তাহলে এই সময় তার ডিরেকশনটা হচ্ছে এই দিকে। তো এই ম্যাথে এইখানেই ভুল হয় আর কি, যে ডিরেকশনটা আমার কোন দিকে। তাহলে I3 বেরোচ্ছে কিন্তু এই দিক দিয়ে I3 ডবল প্রাইম, কিন্তু 6 ওহমের মধ্যে দিয়ে তার ডিরেকশনটা উল্টা দিকে। তার মানে এইটা এবং এইখানে I3 এর যে ডিরেকশনটা ছিল এটা সেম, তার মানে সেম হওয়ার কারণে আমরা দুইটা যোগ করে দিয়েছি। এটাই হচ্ছে ফাইনাল অ্যান্সার।